বিসমিল্লাহির দশম অধ্যায়ে মুদ্রা ও ব্যাংক। দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। দশম অধ্যায় দুটো পার্ট, একটা হচ্ছে মুদ্রা ও অর্থ, একটা হচ্ছে কি ব্যাংক। এই চ্যাপ্টারে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মুদ্রা ও অর্থ, একটা হচ্ছে কি ব্যাংক। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের মুদ্রা সম্পর্কে আমি কিছু আলোচনা করব, মুদ্রা বা অর্থ সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে মুদ্রা বা অর্থ কি? প্রথম প্রশ্ন হচ্ছে মুদ্রা বা অর্থ কি? ওকে, তাহলে মুদ্রা বা অর্থ হচ্ছে, মুদ্রা হলো যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার এবং কি মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাকে কি বলা হয়? অর্থ বা মুদ্রা বলে। আচ্ছা, মুদ্রার প্রধান কাজ বা প্রথম কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম করা। হ্যাঁ, তাহলে কি বলে, মুদ্রার মাধ্যমে আমি কি করি? বিনিময় করি। কোনো কিছু আমি ক্রয় করতে চাইলে আমি কি করতে হবে? মুদ্রার মাধ্যমে অথবা টাকার মাধ্যমে অথবা অর্থের মাধ্যমে আমার কি করতে হবে? বিনিময় করতে হবে। ঠিক আছে, তাহলে মুদ্রার প্রথম কাজ হচ্ছে কি? বিনিময় করা। তারপরে কাজ হচ্ছে কি? সঞ্চয়ের ভান্ডার। তারপরে হচ্ছে কি? মূল্যের পরিমাপ। এই তিনটা নিয়ে কি হয়? মুদ্রা বা অর্থ হয়। ঠিক আছে, তাহলে মুদ্রার সংখ্যা যদি আসে বা অর্থের সংখ্যা যদি আসে, তাহলে সংখ্যাটা এখানে লিখতে হবে। মুদ্রা বা অর্থ হলো বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার এবং কি মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। ওকে, তারপরে আমি 2 নম্বর প্রশ্নে যাই। অর্থের মূল্য কাকে বলে? অর্থের মূল্য কাকে বলে? ভ্যালু অফ মানি। ঠিক আছে, এটাকে বিএম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? বিএম, ভ্যালু অফ মানি। অর্থের মূল্যকে বিএম দ্বারা প্রকাশ করা হয়। অর্থের মূল্যের সংজ্ঞা হচ্ছে এক একক অর্থ দ্বারা, এক একক অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। এক একক অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। অর্থাৎ কোন একটা টাকা দিয়ে বা কিছু পরিমাণ টাকা দিয়ে অথবা 10 টাকা দিয়ে অথবা 5 টাকা দিয়ে আমি যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করতে পারবো, এই 5 টাকার মূল্য হচ্ছে কি ওই পরিমাণ দ্রব্য। যদি আমি 5 টাকা দিয়ে একটা কলম কিনি, তাহলে 5 টাকার মূল্য হচ্ছে কি একটা কলম। তার মানে এক একক অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করা যায় সেটা হচ্ছে কি অর্থের মূল্য। তাহলে গেল অর্থ কি, অর্থের মূল্য কি? অর্থের মূল্যকে বিএম দ্বারা প্রকাশ করা হয়, ভ্যালু অফ মানি। ওকে, আচ্ছা, তাহলে অর্থের সংজ্ঞা, অর্থের মূল্যের সংজ্ঞা হচ্ছে এক একক অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করা যায় তাকে কি বলা হয়? অর্থের মূল্য বলে। অর্থের মূল্যকে বিএম দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? এখন আসি 3 নম্বর প্রশ্ন, যে বিহিত মুদ্রা কাকে বলে? প্রথম প্রশ্ন ছিল অর্থ বা মুদ্রা কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অর্থের মূল্য কাকে বলে, ভ্যালু অফ মানি বা বিএম কাকে বলে। ওকে, তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিহিত মুদ্রা কাকে বলে। ঠিক আছে, বিহিত মুদ্রার সংজ্ঞা হচ্ছে এরকম: যেসব মুদ্রা দেশের সরকারের আইন দ্বারা প্রচলিত। কি বলছি? যেসব মুদ্রা দেশের সরকারের আইন দ্বারা পরিচালিত, ঠিক আছে, এবং জনসাধারণ তা গ্রহণ করতে কি থাকে? বাধ্য থাকে, তাকে বিহিত মুদ্রা বলে। আবার বলি, বিহিত মুদ্রা কাকে বলে? যেসব মুদ্রা দেশের সরকারের আইন দ্বারা পরিচালিত এবং জনসাধারণ তা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে। বিহিত মুদ্রাকে এম দ্বারা প্রকাশ করা হয়। বিহিত মুদ্রাকে এম দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে যে কি আমানত কাকে বলে? ঠিক আছে, আমানত কাকে বলে? আমানত হচ্ছে কোনো কিছু গচ্ছিত রাখা। আমানত হচ্ছে কোনো কিছু কারো কাছে কি রাখা? গচ্ছিত রাখা। এখন আমি যখন আমার প্রয়োজনের তুলনায় যে টাকাগুলো আমার কাছে বেশি থাকবে, ওই টাকা যখন আমি ব্যাংকে জমা রাখবো, তখন সেটাকে কি বলা হয়? আমানত বলে। ঠিক আছে, এটা হয় সঞ্চয়ের জন্য রাখবো, না হয় কি নিরাপত্তার জন্য আমি কি করব? ব্যাংকে রাখবো। আচ্ছা, এর সংজ্ঞাটা কিরকম হতে পারে? আমানত কাকে বলে? সঞ্চয় কিংবা নিরাপত্তা বিধানের জন্য। সঞ্চয় কিংবা কিসের জন্য? নিরাপত্তা বিধানের জন্য সাধারণত বাণিজ্যিক ব্যাংকে যে নগদ অর্থ জমা রাখে এবং কিছু শর্তের মাধ্যমে তা উত্তোলন করার অধিকার ভোগ করে তাকেই আমানত বলে। ঠিক আছে, অর্থাৎ
আমানত হচ্ছে এরকম একটা জিনিস, সঞ্চয় কিংবা নিরাপত্তা বিধানের জন্য জনসাধারণ সাধারণত বাণিজ্যিক ব্যাংকে যে নগদ অর্থ জমা রাখে এবং কিছু শর্তের মাধ্যমে, অবশ্যই যখন আপনি টাকা জমা রাখবেন ব্যাংক আপনাকে কিছু শর্ত দিয়ে দেবে, কিছু শর্তের মাধ্যমে তা উত্তোলন করার অধিকার ভোগ করে তাকেই আমানত বলে। লেখা আছে এখানে, লিখে নিন। ওকে, আমানত কাকে বলে এটা গেল। এখন আসি যে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। আচ্ছা, বাংলাদেশে দুই ধরনের ব্যাংক আছে, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, একটা হচ্ছে কি বিশেষায়িত ব্যাংক, আরেকটা ব্যাংক আছে যে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। বাণিজ্যিক ব্যাংকের মেইন মানে প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংকের প্রথম উদ্দেশ্য হচ্ছে কি করা, মুনাফা অর্জন করা। ঠিক আছে, তাহলে দেখেন এটা শোনার হবে এরকম, যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে, যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনসাধারণের কাছ থেকে তাদের সঞ্চয়, যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনসাধারণ, আমাদের মতো যারা জনসাধারণ ওদের কাছ থেকে সঞ্চয়, জনসাধারণের কাছ থেকে তাদের সঞ্চয় কি, তাদের সঞ্চয় আমানত হিসেবে কি করে গ্রহণ করে। ঠিক আছে, এবং বিভিন্ন প্রয়োজনে তাদেরকে, বিভিন্ন প্রয়োজনে আবার তাদেরকে কি করবে, বেশি সুদে ঋণ প্রদান করে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এটার মেইন পয়েন্ট হচ্ছে বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের কাছ থেকে যে সঞ্চয়গুলো থাকে এটা কি করবে, নিয়ে নেবে। ঠিক আছে, এবং জনসাধারণের যখন প্রয়োজন হবে তখন বেশি সুদে এই বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের কি করবে, ঋণ প্রদান করবে। এটাকে কি বলা হয়, বাণিজ্যিক ব্যাংক। আবার বলি, যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনসাধারণের কাছ থেকে তাদের সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে এবং বিভিন্ন প্রয়োজনে তাদেরকে, বিভিন্ন প্রয়োজনে তাদেরকে বেশি সুদে ঋণ প্রদান করে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। আচ্ছা, তাহলে আজকে এই 5টা জ্ঞানমূলক প্রশ্ন আমি দেখাইলাম। এখন আমি একটা সৃজনশীল সিকিউ গ এবং গহ প্রশ্নের সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে মুদ্রা বা অর্থের পরিমাণ তত্ত্ব। আবার বলি, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে মুদ্রা বা অর্থের পরিমাণ তত্ত্ব, যেটা ফিশারের ভাষ্য নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে ফিশারের একটা বক্তব্য দিচ্ছে। ঠিক আছে, ফিশার কি করছে, একটা বক্তব্য দিছে। এই বক্তব্যটা দিছে পার্সেসিং পাওয়ার অফ মানি নামক গ্রন্থে। ঠিক আছে, 1911 সালে আরভিং ফিশার পার্সেসিং পাওয়ার অফ মানি নামক গ্রন্থে অর্থের পরিমাণ তথ্য সম্পর্কে একটি বক্তব্য দেয়, যেটা কি মুদ্রা বা অর্থের পরিমাণ তথ্য নামে পরিচিত। ঠিক আছে, তিনি এই গ্রন্থের মধ্যে এরকম একটা বক্তব্য দেয়, যে বক্তব্যটা হচ্ছে অধ্যাপক ফিশারের মতে অন্যান্য অবস্থা স্থির থেকে, অধ্যাপক ফিশারের মতে অন্যান্য অবস্থা স্থির থেকে অর্থের পরিমাণ এম এর সাথে দাম স্তর পি এর সম্পর্ক সমমুখী। অর্থের পরিমাণ এম এর সাথে দাম স্তর পি এর সম্পর্ক সমমুখী, কিন্তু অর্থের মূল্য বিএম এর সম্পর্ক হচ্ছে কি বিপরীতমুখী। অর্থাৎ যদি অর্থের পরিমাণ এম বৃদ্ধি পায় তাহলে দাম স্তর পি বৃদ্ধি পাবে, কিন্তু অর্থের পরিমাণ এম বৃদ্ধি পেলে অর্থের মূল্য বিএম হ্রাস পাবে। ঠিক আছে, তার মানে অর্থের পরিমাণ এম এর সাথে দাম স্তরের সম্পর্ক হচ্ছে কি সমমুখী। ঠিক আছে, এম যদি বৃদ্ধি পায় তাহলে পি কি পাবে, বৃদ্ধি পাবে। এম যদি হ্রাস পায় তাহলে পি কি হবে, হ্রাস পাবে। তার মানে তাদের মধ্যে কি সম্পর্ক, সমমুখী সম্পর্ক। ঠিক আছে, কিন্তু অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক হচ্ছে কি বিপরীতমুখী। অর্থাৎ
এম যদি বৃদ্ধি পায় তাহলে বিএম হ্রাস পাবে, আবার এম যদি হ্রাস পায় বিএম বৃদ্ধি পাবে। ঠিক আছে, আবার বলি, অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী, অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়বে, অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমবে। আবার অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পায় অর্থের মূল্য হ্রাস পাবে, আবার অর্থের পরিমাণ যদি হ্রাস পায় অর্থের মূল্য বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আবার আরেকটা কথা বলছে উনি, অর্থাৎ অর্থের পরিমাণ এক দ্বিগুণ হলে, যদি অর্থের পরিমাণ এম যদি আমি দ্বিগুণ করি তাহলে দাম স্তর কি হবে? দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। ঠিক আছে, আবার বলি, তিনি আরেকটা কথা বলছেন, যে কথাটা হচ্ছে এরকম, অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয়, মানে অর্থের পরিমাণ এম যদি দ্বিগুণ হয় তাহলে দাম স্তর পি কি হবে? দ্বিগুণ হবে। ঠিক আছে, কিন্তু অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় অর্থের মূল্য বিএম কি হবে? অর্ধেক হবে। যদি আপনারা এই মূল বক্তব্যটা বুঝতে পারেন তাহলে এই চ্যাপ্টার মোটামুটি 60% হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটাই বলছে যে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, m ইনটু 2 মানে p ইনটু 2, আবার m ইনটু 2 মানে bm ইনটু হাফ, মানে অর্থের পরিমাণ দ্বিগুণ হচ্ছে দাম স্তর দ্বিগুণ হচ্ছে, অর্থের পরিমাণ দ্বিগুণ হচ্ছে অর্থের মূল্য অর্ধেক হচ্ছে। ক্লিয়ার? এই মূল বক্তব্য অনুযায়ী আমি একটা অঙ্ক করব যেটা পরীক্ষায় আসে। আচ্ছা, এখানে ঢাকা বোর্ড 2023-এ একটা প্রশ্ন আসছে যে বিহিত মুদ্রার পরিমাণ m সমান 100, বিহিত মুদ্রার পরিমাণ m সমান 100, বিহিত মুদ্রার প্রচলন গতি b সমান 15, ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ m প্রাইম সমান 50, ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি b প্রাইম সমান 10 এবং লেনদেনের পরিমাণ t সমান কত? 50। ঠিক আছে, এখানে m এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, m প্রাইমের মান দেওয়া আছে, b প্রাইমের মান দেওয়া আছে এবং t এর মান দেওয়া আছে। এখন আপনাকে গণনার প্রশ্ন করছে যে উদ্দীপক থেকে ফিশারের বিনিময় সমীকরণের মাধ্যমে দাম স্তর নির্ণয় করুন। উদ্দীপক থেকে ফিশারের বিনিময় সমীকরণের মাধ্যমে দাম স্তর নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি যে ফিশারের বিনিময় সমীকরণের একটা সমীকরণ আছে। তাহলে বিনিময় সমীকরণ হচ্ছে এরকম, পি কি সমান, আমরা লিখে নিই, আমরা জানি পি টি সমান এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। ওকে, পি টি সমান এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। এখানে এই পি টি হচ্ছে অর্থের চাহিদা, আর এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম হচ্ছে অর্থের যোগান। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে পিটি, একটা হচ্ছে কি এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। এখানে পিটি হচ্ছে অর্থের চাহিদা, আর এম বি এবং এম প্রাইম বি প্রাইম হচ্ছে কি অর্থের যোগান। ঠিক আছে, এখন এই সূত্র থেকে আমি দাম স্তর অথবা পি এর মান আমি কি করব? বের করব। আপনাকে প্রশ্নে যেটা বের করতে বলছে। ওকে, তাহলে আমি যদি পি এর মান বের করতে চাই, এই যে দাম স্তর পি এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমি এই সূত্র থেকে আমার পি এর মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমি এখন লিখি পি সমান এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম, নিচে আসবে কি টি। এখন দেখেন এই সবগুলোর মান এই উদ্দীপকে দেওয়া আছে। এম এর মান কত? 100, 100 ইনটু বি এর মান কত? 15 প্লাস এম প্রাইমের মান দেওয়া আছে কত? 50, বি প্রাইমের মান দেওয়া আছে কত? 10। ওকে, আর টি এর মান দেওয়া আছে কত? 50। ঠিক আছে, এম এর মান 10, বি এর মান 15, এম প্রাইমের মান 50, বি প্রাইমের মান 10 এবং টি এর মান কত দেওয়া আছে এখানে? 50। এখন এটাকে আমি যোগ বিয়োগ করি, 100
সাথে 15 গুণ করলে কত হবে 1500 প্লাস 50 সাথে 10 গুণ করলে কত হবে 500 নিচে আছে কত 50 এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত হবে এখানে 2000 নিচে হবে কত 50 তারপরে p সমান 40 p সমান কত পাইছি 40 অতএব দাম স্তর p সমান 40 টাকা। কোন নাম্বার অ্যানসার শেষ। দাম স্তর p সমান কত টাকা 40 টাকা। ওকে, এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখেন ঘ নাম্বার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যদি m ও m প্রাইম এর মান দ্বিগুণ হয়, যদি m ও m প্রাইম এর মান দ্বিগুণ হয়, m ও m প্রাইম এর মান কি হয় দ্বিগুণ হয়, তাহলে দাম স্তর p এবং অর্থের মূল্য bm এর মধ্যে সম্পর্ক কেমন হবে বা ওদের মধ্যে কি প্রভাব পড়বে তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছি। ওকে, আচ্ছা তাহলে এটা যখন আমি করব তখন m এবং m প্রাইম এর মানটা আমি কি করব দ্বিগুণ করে নেব। ঠিক আছে, তাহলে m ইনটু 2, m এর মান আগে কত ছিল 100, এটাকে আমি দ্বিগুণ করব, কত হবে এখানে 200। আবার m প্রাইম ইনটু 2, m প্রাইম এর মান কত 50, এটাকে আমি দ্বিগুণ করব, কত হবে এখানে 100। আর বাকি যা আছে সবগুলো কি থাকবে সেম থাকবে। b এর মান কত 15, b প্রাইম এর মান কত 10, t এর মান কত 50, এগুলো কি থাকবে বাকিগুলো কি থাকবে সেম থাকবে, শুধু m এবং m প্রাইম এর মানটা আমি কি করব দ্বিগুণ করব। ঠিক আছে, এখন সেম আগের মতো সূত্র ইউজ করে আমি কি করব p এর মান বের করব। তাহলে লিখেন, আবার আমরা জানি pt সমান mb প্লাস m প্রাইম b প্রাইম। তাহলে এখান থেকে আমি p এর মান বের করি, mb প্লাস m প্রাইম b প্রাইম ডিভাইডেড t। এখন m এর মান কত আসছে, এখন m এর মান আমি এটা আর লিখবো না, m এর মান যেটা দ্বিগুণ করছি ওইটা লিখবো। m এর মান এখন কত 200, এটার সাথে b এর মান লিখবো 15 প্লাস m প্রাইম এর মান এখন কত হইছে, আগে ছিল 50 এখন কত হইছে 100, এই 100টা লিখি 100, b প্রাইম এর মান আগে যেটা আছে ওইটাই 10। আচ্ছা, আর t এর মান কত 50। ওকে, এখন 200 কে যদি আমি 15 দিয়ে গুণ দিই তাহলে কত হবে এখানে 3000 প্লাস 100 কে 10 দিয়ে ভাগ দিলে কত হবে 1000 50। এখন কত হচ্ছে 4000। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে কত হবে 80। অতএব দাম স্তর p সমান 80। তাহলে দাম স্তর এখন আমি কত পাইছি 80 টাকা, আগে কত পাইছিলাম 40 টাকা। ঠিক আছে, তার মানে অর্থের পরিমাণ আমি আগেই বলছি, মূল বক্তব্য বলছি যে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর কি হয় দ্বিগুণ হয়। তাহলে প্রথমে আমি কি বলে অর্থের পরিমাণ যখন আমি দ্বিগুণ করি নাই তখন আমি দাম স্তর পেয়েছি 40, আবার অর্থের পরিমাণ আমি যখন দ্বিগুণ করছি তখন দাম স্তর পেয়েছি কত 80। তার মানে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। দাম স্তর বের করছি, এখন যখন আমি দাম স্তর বের করতে পারবো এই প্রশ্নের মধ্যে আপনার অর্থের মূল্য বের করতে হবে, যখন আমি দাম স্তর বের করতে পারবো তখন আমি অর্থের মূল্য বের করতে পারবো। এখন আমরা জানি লিখেন অর্থের মূল্য bm সমান 1/p বা 1/80। এটা হচ্ছে কি পাইছি অর্থের মূল্য পাইছি, যখন আমি দ্বিগুণ করছি দ্বিগুণ করার পর আমি দাম স্তর পাইছি কত 40,
আর অর্থের মূল্য পাইছি কত 1/, দাম স্তর পাইছি কত 80, আর অর্থের মূল্য পাইছি কত 1/80। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে যাই এখন লিখি গ থেকে প্রাপ্ত। গ থেকে প্রাপ্ত দাম স্তর P সমান 40। অতএব অর্থের মূল্য BM সমান 1/P বা 1/40। ঠিক আছে, গ থেকে প্রাপ্ত, গ থেকে আমি দাম স্তর পাইছি 40, তাহলে অর্থের মূল্য হবে কত হবে 1/40। আর গ পাইছি আমি কি দাম স্তর পাইছি 80, অর্থের মূল্য হবে কত 1/80। দুইটা মান আমি পাইছি। আচ্ছা, লিখে নেই, বোঝানোর জন্য লিখতেছি। দাম স্তর P সমান 80, অর্থের মূল্য BM সমান 1/80। ঠিক আছে, গতে পাইছি দাম স্তর 40, অর্থের মূল্য পাইছি কত 1/40, আর গতে পাইছি দাম স্তর 80, অর্থের মূল্য পাইছি কত 1/80। শেষ, দুটা দাম স্তর পাইছি, দুটা অর্থের মূল্য পাইছি। এখন এটা আমি চিত্র আঁকবো। এখানে হবে অর্থের মূল্য BM, আর এখানে হবে দাম স্তর P। ওকে, ভূমি অক্ষ হবে দাম স্তর এবং লম্ব অক্ষ হবে কি অর্থের মূল্য BM। তাহলে প্রথমে দাম স্তর পাইছি কত টাকা 40 টাকা, তারপরে পাইছি কত 80 টাকা। ঠিক আছে, আচ্ছা, যখন আমি 40 টাকা পাইছি দাম স্তর, তখন আমার অর্থের মূল্য ছিল কত 40 টাকা, অর্থের মূল্য কত 1/40। 1/40 বড়, এই জন্য কি হবে উপরে হবে 1/40। আর যখন আমার দাম স্তর দ্বিগুণে কত হয়েছে 80 হয়েছে, তখন অর্থের মূল্য কত হয়েছে 1/80। আচ্ছা, অবশ্যই মনে রাখবেন 1/40 এর অর্ধেক হচ্ছে কি 1/80। এটা বড়, এটা ছোট, এটা 1/40 এর অর্ধেক হচ্ছে কত 1/80। ক্লিয়ার? এখন আমি চিত্র আঁকি। যখন আমার দাম স্তর 40 টাকা, যখন আমার দাম স্তর 40 টাকা, তখন অর্থের মূল্য 1/40 টা মিলাই দিই। আবার যখন দাম 40 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কত হয় 80 টাকা হয়, তখন অর্থের মূল্য 1/40 থেকে হ্রাস পেয়ে 1/80 হয়। এটা মিলাই দিয়ে রাখবে। এ বি, বিএম সমান ফাংশন অফ পি। ঠিক আছে, তার মানে দাম স্তর পি এর সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। ঠিক আছে, দাম স্তর যখন 40 টাকা ছিল, তখন অর্থের মূল্য বেশি ছিল 1/40 ছিল, কিন্তু দাম স্তর 40 টাকা থেকে বৃদ্ধি পেয়ে যখন কত হয়েছে 80 টাকা হয়েছে, তখন অর্থের মূল্য 1/40 থেকে হ্রাস পেয়ে 1/80 হয়েছে। তার মানে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা হবে কি বিপরীতমুখী। দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পাবে, অথবা দাম স্তর হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পাবে। এই চিত্রটা এঁকে এই কয়েকটা লাইন ব্যাখ্যা করে দেবেন, শেষ। তাইলে আমি এই যে পড়াইলাম, এটা আমি নাম্বার অ্যান্সারটা দেখালাম, সেটা হচ্ছে কি ফিশারের ভাষ্য বা অর্থের পরিমাণ তথ্যের সাথে রিলেটেড। যদি অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, দাম স্তর বৃদ্ধি পায়, কিন্তু অর্থের মূল্য হ্রাস পায়। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, আবার অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য বিএম অর্ধেক হয়। এটাই একটা ইকুয়েশন। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আপনাদের অবশ্যই পরীক্ষায় থাকবে, পরীক্ষায় অবশ্যই এরকম প্রশ্ন থাকবে। আশা করি ক্লাসটা ভালো করে দেখবেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।